বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা নোট হিসেবে দিচ্ছি, এটা তোমরা একটু স্ক্রিনশট বা কালেক্ট করে নাও। জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা। জলজ উদ্ভিদ অ্যাকোয়াটিক প্লান্ট, এমন উদ্ভিদ যা সম্পূর্ণ বা আংশিকভাবে পানিতে বাস করে। এগুলোর জীবনচক্র ও বৃদ্ধি সম্পূর্ণভাবে পানির ওপর নির্ভরশীল, অর্থাৎ এগুলো পানি ছাড়া বাঁচতে পারে না, অর্থাৎ পানি ছাড়া এদের কল্পনা করাও অসম্ভব। এদের জন্য পানির গুরুত্ব, অর্থাৎ এদের বেঁচে থাকা ও বৃদ্ধির মাধ্যমে জলজ উদ্ভিদের সরাসরি পানির মাধ্যমে পুষ্টি ও খনিজ গ্রহণ করে। পানি তাদের কোষের গঠন ও কার্যক্ষমতা বজায় রাখে, অর্থাৎ এদের পুষ্টি আর গঠন কার্যক্ষমতার জন্য অবশ্যই পানি প্রয়োজন পড়ে। 2. ফটোসিনথেটিক প্রক্রিয়া। পানির মাধ্যমে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যা সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজন। কথা আমরা প্রত্যেকেই জানি যে সালোকসংশ্লেষণ ছাড়া কোনো উদ্ভিদের অস্তিত্ব টিকে রাখা সম্ভব নয়। তাই খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বর পয়েন্টটি ফটোসিনথেসিস। গ্যাস বিনিময় ও শ্বাসক্রিয়া। কিছু জলজ উদ্ভিদ পাতার মাধ্যমে, আবার কিছু শিকড় ও কাণ্ডের সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে। মানে এদের গঠনই হয় এরকম, অন্য পরিবেশে এরা বাঁচবে না। 4. প্রজনন ও বংশবিস্তার। জলজ উদ্ভিদের পরাগায়ন, বীজ ছড়ানো ও স্পোর গঠনের জন্য পানি প্রয়োজন হয়। 5. পুষ্টি ও খনিজ উপাদান সংগ্রহ। পানির মাধ্যমে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও বিভিন্ন খনিজ উপাদান শোষণ করে থাকে। 6. ভাসমান অবস্থান বজায় রাখা। কিছু জলজ উদ্ভিদ যেমন শাপলা, পদ্ম পানির ওপর ভেসে থাকার জন্য নির্দিষ্ট কাঠামো তৈরি করে, যা পানির উপরিভাগে লব্ধতার বংশী জন্য প্রয়োজনীয়। আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে এদের উদাহরণ। সম্পূর্ণ নিমজ্জিত উদ্ভিদ হাইড্রিলা, অ্যালোডিয়া। ভাসমান উদ্ভিদ শাপলা, কচুরিপানা। অর্ধনিমজ্জিত উদ্ভিদ পদ্ম, ম্যানগ্রোভ। নিমজ্জিত মানে ডোবা, মানে অর্ধেক ডোবা। উপসংহার বা শেষ কথা বলা যায়, জলজ উদ্ভিদের জন্য পানি শুধু পরিবেশ নয়, বরং বেঁচে থাকার প্রধান মাধ্যম। এদের বৃদ্ধি, পুষ্টি গ্রহণ, শ্বাসক্রিয়া ও প্রজননের জন্য পানি অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা টপিক বিষয়ক মূল বইয়ের আলোচনা 37 পৃষ্ঠার জীবনের জন্য পানি এই অধ্যায়ের জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা কচুরিপানা, খুদিপানা, ওড়িপানা, সিঙ্গারা, টোপাপানা, শাপলা, পদ্ম, শ্যাওলা, হাইড্রিলা, কলমি, হেলেঞ্চা, কেশরদাম ইত্যাদি নানা রকম জলজ উদ্ভিদের নাম শুনেছ এবং তাদের অনেকগুলো নিজের চোখে দেখেছ। এরা কোথায় জন্মে জানো? এদের বেশিরভাগই পানিতে জন্মে। তাহলে এই লাইনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কি জলজ উদ্ভিদ পানিতে পাওয়া যায়? কচুরিপানা, খুদিপানা, ওড়িপানা, সিঙ্গারা, টোপাপানা, শাপলা, পদ্ম, শ্যাওলা, হাইড্রিলা, কলমি, হেলেঞ্চা, কেশরদাম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো থেকে বহু নির্বাচনী টিক আসতে পারে। সিঙ্গারা ভেবে না আবার রান্না করে খায় মানুষ, ওই সিঙ্গারা না। এই সিঙ্গারাটা হচ্ছে যে দেখতে 3টে মাথা মতো আছে, এইখানে কিছুটা এর মতো, কিন্তু এটা সিঙ্গারা না। প্রথমটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কচুরিপানা, এটা হচ্ছে টোপাপানা, আর এটা হচ্ছে খুদিপানা। আর সিঙ্গারাগুলো হয় দেখবে এর চেয়ে শক্ত মতো পাতা মতো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলা হয়েছে
কিছু কিছু কলমি, হেলেঞ্চা, কেশরদাম যারা পানিতে আর মাটিতে দুই জায়গাতেই জন্মায়। অর্থাৎ এই যে কলমি, হেলেঞ্চা আর কেশরদাম যে তিনটে নাম পড়লাম আমরা, এই তিনটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো মাটিতেই জন্মায় বা এদের শারীরবৃত্তীয় কাজের জন্য প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়। এই জন্য শিকড়গুলো বড় হয়, পানি টানতে পারলে সেখানে বেঁচে থাকে। পানিতে আর মাটিতে দুই জায়গাতে জন্মায়, অর্থাৎ পানি না থাকলে বেশিরভাগ জলজ উদ্ভিদই জন্মাতে পারে না। কিছু কিছু হয়তো বা জন্মাতো কিন্তু বাঁচতে পারতো না, কিংবা বেঁচে থাকলে বেড়ে উঠতে পারতো না। তখন কি হতো? তখন পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটতো। তার কারণ এই জলজ উদ্ভিদগুলো একদিকে যেমন সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে, তেমনি দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে। পৃথিবীতে শুধুমাত্র প্রাণী না, উদ্ভিদেরও বিস্তার থাকা প্রয়োজন। প্রাণী আর উদ্ভিদ উভয়ে মিলেই পৃথিবীর কি করছে? ব্যালান্স বা ইকোসিস্টেমটা ঠিক রেখেছে। যদি কোনো একটি অংশ বিলুপ্ত হয়ে যায়, অপরটির জন্য ক্ষতি। কিন্তু জেনে অবাক হবে যে যদি মানুষ পৃথিবীতে না থাকতো তাহলে উদ্ভিদের কোনো ক্ষতি হতো না বা পুরো ইকোসিস্টেমের কোনো প্রভাব পড়তো না। এতে আরো পৃথিবী সবুজ শ্যামল ভরা থাকতো, অন্যান্য প্রাণীদের জন্য খুব লাভ হতো। মানুষ সবচেয়ে বেশি অনির্বিচারীভাবে উদ্ভিদ জগৎকে ধ্বংস করে আসছে। অন্যদিকে এদের অনেকগুলো, বিশেষ করে শ্যাওলা জাতীয় জলজ উদ্ভিদগুলো জলজ প্রাণীদের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। এসব জলজ উদ্ভিদ না থাকলে মাছ সহ অনেক জলজ প্রাণী বাঁচতে পারত না, যেটি পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হতো। তোমরা জানো যে উদ্ভিদগুলো সাধারণত মূলের মাধ্যমে পানি আর অন্যান্য প্রয়োজনীয় উপাদান গ্রহণ করে। অন্যান্যরা একদম সোজা ক্লিয়ার বলি, মূল থেকে উদ্ভিদ নেয় পানি প্লাস খনিজ লবণ, পানি প্লাস খনিজ লবণ, তাছাড়া অন্য কিছু তেমন নিতে চায় না। পানি প্লাস খনিজ লবণ গ্রহণ করে মূলের মাধ্যমে উদ্ভিদ। কিন্তু জলজ উদ্ভিদগুলো সারা দেহের মাধ্যমে পানি সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান, বিশেষ করে খনিজ লবণ গ্রহণ করে থাকে। তাই এদের পুরো দেহ পানির সংস্পর্শে না এলে এদের বেড়ে ওঠাই হতো না। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয় আমরা এই টপিকসের বাকি অর্ধেক অংশ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।